গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনিয়ে তোমরা অনেক মজা পাবে। বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ফারদিন। এটা আমার ছদ্মনাম। বর্তমানে আমার বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলল তখন আমার বয়স ছিল 13 কিংবা 14। আমার কাকা ছিল একজন ছোটখাটো ব্যবসায়ী। মাঝে মধ্যেই কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গা চলে যেত তখন 3 দিন 4 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত বাহিরে থাকত। যখনই কাকা বাড়িতে থাকত না তখনই কাকিমাদের বাসায় আমাকে থাকতে হতো। কারণ এক হচ্ছে কাকিমার বিয়ে হয়েছে, মাত্র বছর 2 হয়েছে। কাকিমার এখনো কোনো সন্তানাদি হয় নাই। 2 হচ্ছে কাকিমা একলা একলা থাকতে অনেক ভয় পেত। কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যেত, বাড়িতে আসতে পারত না, তখন কাকিমা একলা একলা রাতে থাকতে পারত না, খুব ভয় পেত। আমাদের বাড়িটা খুব নির্জন ছিল। আমাদের বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না। আমার কাকা তো সবে মাত্র কিছুদিন হয়েছে বিয়ে করেছে। আর আমি আমার বাবার একমাত্র সন্তান। আমাদের কোনো ভাই বোন ছিল না। আমাদের বাপ চাচারা মোট 2 জন, আমার আব্বু এবং আমার কাকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাড়িতে 14-15 বছরের ছেলে যদি থাকে তাহলে শুধুমাত্র আমি। রাত্রে কাকিমা যখন একা একা বাসায় থাকত তখন কাকাই আমাকে বলতো যে, তোর কাকিমা একা একা থাকলে সে অনেক ভয় পায়। বাড়িতে তো আমাদের অন্য কোনো মানুষ নাই। তুই আমাদের ভাইয়ের ছেলে হলে কি, আর আমার ছেলে হলে কি, তুই তো আমাদের একমাত্র ছেলে। তুই তো জানোস যে আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমাকে মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাহিরে থাকতে হয়। যখন আমি বাহিরে থাকি তখন তুই আমাদের বাসায় থাকবে। কারণ তোর কাকিমা রাত্রিবেলায় একা একা থাকতে পারে না। আর তাছাড়াও তোর কাকিমা প্রেসারের রোগী। আমি যখন বাড়িতে থাকব না তখন তুই আমাদের বাসায় গেস্ট রুমে থাকবে। আর তোর কাকিমার কাছ থেকে টাকা নিয়ে যা বাজার সদাই লাগে সবকিছু করে দেবে। আর তোর কাকিমার দেখাশোনা করবে। ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে কাকা। কাকিমার যা যা বাজার লাগে সবকিছু আমি করে দিব। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তারপর থেকেই বন্ধুরা, কাকা যখন বাড়িতে থাকত না তখন কাকাদের এখানে আমাকে থাকতে হতো। কাকিমা যে রুমে থাকত ঠিক পাশের রুমেই আমি থাকতাম। কিন্তু আমি যখনই কাকাদের রুমে যেতাম, অর্থাৎ কাকার এখানে রাতে থাকতে যেতাম, তখনই কাকিমা আমাকে ডেকে নিয়ে যেত তার রুমে এবং আমাকে নিয়ে গল্প করত, অনেকক্ষণ টিভি দেখত। আমার কাকিমা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে। আর এদিকে আমি ক্লাস 8-এ পড়তাম। মাঝে মধ্যে কাকিমা আমাকে পড়াতো বটে, তবে বেশিরভাগই কাকিমা আমাকে নিয়ে গল্প করত এবং বিভিন্ন রোমান্টিক মুভি দেখত। একদিন আমি কাকির এখানে থাকতে গেলে কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে তুমি আমার এখানে থাকবে। বাইরে যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে আমি খুব ভয় পাচ্ছি। আমি বললাম, কাকিমা সমস্যা কি? বাহিরে বজ্রপাত থাকলেও তো সমস্যা নাই, চতুর্দিকে তো বিল্ডিং, আপনার কোনো ভয় নাই। তারপরও কাকিমা বলল, বাবা ফারদিন,
তোমাকে আমি যা বলছি তুমি তাই কর। আমার আজকে খুব একটা ভালো লাগছে না। তুমি আজকে আমার পাশে থাকবা, তা না হলে আমার খুব খারাপ লাগবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যেহেতু খারাপ লাগছে তাহলে তো নিশ্চয়ই তোমার পাশে আমাকে থাকতে হবে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, অনেকদিন ধরে তোমার সাথে আমার গল্প গুজব আড্ডাবাজি হয়নি। আজকে তোমাকে নিয়ে আমি অনেক আড্ডা দিব। আমি বললাম, কাকিমা আমি খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দ করি না। তারপর কাকিমা আমাকে বলল, আজকে আমার সাথে তোমাকে আড্ডা দিতেই হবে। কাকিমার অনেক জোড়াজুড়িতে আমি আড্ডা দিতে রাজি হয়ে গেলাম। তারপর আমি বললাম, কাকিমা আমি তোমার সাথে আড্ডা দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন কি শর্ত তোমার? আমি বললাম, কাকিমা আমার আব্বুকে আমি অনেক দিন ধরে বলছি আমাকে একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আমার আব্বু আমাকে কোনো মোবাইল কিনে দেয় না। কাকিমা তোমার সাথে আমি সারা রাত ধরে আড্ডা দিব, তুমি যতক্ষণ মন চায় ততক্ষণ আড্ডা দিব, কিন্তু তোমাকে আমার একটি মোবাইল কিনে দিতে হবে। আমার কথা শুনে কাকিমা হা হা করে একটা হাসি দিল। আমি বললাম, কাকিমা তুমি হাসলা কেন? তারপর কাকিমা আমাকে বলল, আরে ফারদিন, এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কালকে একটা মোবাইল কিনে দিব, কিন্তু আমারও একটা শর্ত আছে, যদি আমার শর্তটা তুই মানতে পারিস। আমি বললাম, কাকিমা তোমার আবার কিসের শর্ত? ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যে কোনো শর্ত দাও, আমি মেনে নিব। তারপর কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আমি যা বলি তোমাকে তাই করতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। এভাবে কাকিমার সাথে কথা বলতে বলতেই গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে, কখন তা বলতে পারতেছি না। গল্প করতে করতেই আমি লক্ষ্য করলাম কাকিমা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে রয়েছে। কাকিমার তাকানোর মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে। আমি বললাম, কাকিমা যা মন চায় তা করুক, কাকিমা যা বলে আমি তাই করব, এর বিনিময়ে তো আমি একটা মোবাইল পাব। এই ভেবে কাকিমার শর্তে রাজি হয়ে গেলাম। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা এবার বলো তোমার সত্যটা কি? কাকিমা বলল, আরে ফারদিন, এত তাড়াহুড়া করছে কেন? আস্তে আস্তে তোমাকে আমি সব বলছি। আমার যে কি শর্ত তা তুমি রাত হলেই বুঝবে। এবার চলো আমরা শুয়ে পড়ি। আর এদিক দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে আমার খুব খারাপ লাগছে। এই যে এই মলমটা নাও, এই মলমটা নিয়ে আমাকে একটু আমার মাথায় মালিশ করে দাও, তাহলে মনে হয় একটু ভালো লাগবে। তারপর আমি আর কি করুম, বাধ্য ছেলের মতো হয়ে আমি কাকিমার মাথায় মালিশ করতে শুরু করলাম। একদিকে আমি মালিশ করতেছি, আরেকদিকে কাকিমা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছে। আমি বললাম, কাকিমা তুমি এরকম অদ্ভুত আওয়াজ করতেছ কেন? কাকিমা বলল, আরে বাবা তুই এটা বুঝবে না, তোকে যা বলছি তাই কর। আমি বললাম, ঠিক আছে কাকিমা। এই বলে বাধ্য ছেলের মত কাকিমার শিখানো অনুযায়ী আমি তাকে মালিশ করতে শুরু করলাম। এভাবে মালিশ করতে করতে কাকিমা হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে
আমাকে তার সাথে তাল মিলাতে বলল। অর্থাৎ সে যা যা আমাকে বলল আমি তাই যেন করতে লাগলাম। কারণ আমি যদি কাকিমার কথা না শুনি তাহলে তো কালকে কাকিমা আমাকে মোবাইল কিনে দিবে না। একটা মোবাইলের আশায় কাকিমা যা বলতেছে আমাকে তাই করতে হয়েছে। তারপর কাকিমা আমার সাথে এরকম ধরনের কাজ করতে লাগল, যার ফলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগল। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা তুমি আমাকে যে কাজ করার ইঙ্গিত দিচ্ছা সেটা করা কি ঠিক হবে? কাকা জানতে পারলে মনে কষ্ট পাবে। তারপর কাকিমা আমাকে বলল, ফারদিন, তোমার কি মোবাইল লাগবে না? আমি বললাম যে, কাকিমা লাগবে। তোমার যদি মোবাইল লাগে তাহলে তোমাকে আমার সাথে আজকে একটা কিছু করতে হবে, তাহলেই কেবল তুমি মোবাইল পাবে। তারপর কাকিমা আমার সাথে এমন কিছু করল যে আমার মুখে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে যা করার তাই হলো। তারপর কাকিমার ইচ্ছামত আমার সাথে অনেকক্ষণ বিনোদন করল। তারপর একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তারপর আমি কাকিমাকে বিনয়ের সাথে বললাম, কাকিমা কাকার সাথে কখনো এরকম কিছু বলবেন না। আপনাকে অনুরোধ করলাম। কাকা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তারপর কাকিমা বলল, আরে পাগল, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। তুমি তো আমার কথায় রাখছো, তাই না? তোমার কাকা জানবে কি করে? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। ফারদিন, তুমি অনেক সুন্দর। তোমাকে আমার অনেক পছন্দ। তুমি কিউট একটা ছেলে। তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি নাই। তোমাকে নিয়ে বিনোদন করা আমার অনেক দিনের শখ। আজকে তুমি আমার ইচ্ছা পূরণ করবে। ঠিক আছে ফারদিন। বন্ধুরা, তারপর আমি আর কি করব? আমিও তো একজন মানুষ। আমারও তো কিছু না কিছু আছে। তারপর যা হবার তাই হলো। অনেকক্ষণ বিনোদনের পর ক্লান্ত হয়ে পড়লাম। বন্ধুরা, দিনটি ছিল আমার জন্য অনেক রোমান্টিক, স্মরণীয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও। বন্ধুরা, এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সেদিন অফিসে হঠাৎই অনেকে ছুটি নিয়েছিল। পুরো ফ্লোরটা যেন অদ্ভুতভাবে নীরব। আমি ডেস্কে বসে কাজ করছিলাম যখন হিত্তিক স্যার হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন। তুমি আজও এখানে? আমি মাথা তুলে তাকালাম। চোখে মুখে তার স্বাভাবিক দৃষ্টি পরিবর্তন, তবে আজ যেন একটু বেশি শান্ত। হ্যাঁ স্যার, রিপোর্টটা শেষ করছিলাম। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমার কেবিনে এসো, একটু কথা বলতে চাই। আমি অবাক হলাম। সাধারণত লিত্তিক স্যার খুব গম্ভীর পেশাদার, কিন্তু আজ তার চোখে যেন অন্যরকম কিছু। আমি কেবিনে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি দরজাটা বন্ধ করলেন। তুমি জানো, আমি অনেকবার ভেবেছি তোমার সাথে এমনভাবে একা কিছুক্ষণ কাটাতে পারলে ভালো লাগত। তিনি ধীরে বললেন। আমি থমকে গেলাম। চোখ বড় হয়ে তাকালাম তার দিকে। স্যার? তিনি এগিয়ে এলেন। না, ভয় পাওয়ার কিছু নেই। আমি কেবল বলতে চাচ্ছি, আমি অনেক দিন ধরেই তোমাকে আলাদা করে দেখছি, যেমন এখন দেখছি। এই আলোছায়ার মাঝে তোমার মুখ, কি তার কণ্ঠের সুর, চোখের দৃষ্টি, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল সময় যেন আটকে গেছে। আমি কিছু বলিনি। সে ধীরে আমার দিকে এগিয়ে এলো। এক হাত আমার চুল সরিয়ে কপালে আলতো ছুঁয়ে দিল। আমি জানি এটা ঠিক নয়, আমি তোমার বস, কিন্তু তুমি কি বুঝতে পারো না, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছি। এইভাবে একা নির্জনে খেয়ে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অনুভব করলাম আমার পিঠে তার হাতের হালকা স্পর্শ। সেই স্পর্শে ছিল না কোনো জোর, ছিল নিঃশব্দ প্রশ্ন, তুমি কি চাইছ আমায়? আমি কোনো কথা না বলে চোখ বন্ধ করলাম। তার ঠোঁট আমার গালে এসে ঠেকল, তারপর গড়িয়ে গেল কানের কাছে, ধীরে সংবেদনশীল এক ছোঁয়ায়। সে ফিসফিস করে বলল, তুমি চুপ করে আছো মানে আমায় থামাচ্ছ না। আমি জানি এই সম্পর্ককে অনেকেই বোঝে না, কিন্তু সেই মুহূর্তে অফিসের নীরব দুপুরে আমি আর হিত্রিক এক অদৃশ্য জগতে ঢুকে পড়েছিলাম, যেখানে আমাদের মধ্যে শুধুই অনুভব এবং এক গভীর আকর্ষণ।
হৃতিক স্যারের কেবিন থেকে বেরিয়ে আসার পরও আমি বুঝতে পারছিলাম না আমি ঠিক কী অনুভব করছি, ভয়, উত্তেজনা নাকি একরকম নরম দুর্বলতা যা আমাকে প্রতিনিয়ত তার দিকে টানছিল। এরপর থেকে প্রতিদিন অফিসে দেখা হলেও আমাদের চোখে চোখে একটা না বলা ভাষা চলত। সে সামনে আসলেই আমার বুকের ভেতর ঢেউ উঠত, আর আমি জানতাম সেও সেই ঢেউ টের পায়। একদিন বিকেলে কাজ শেষ হওয়ার পর হঠাৎ হৃতিক আমাকে বলল, একটু সময় হবে, একটা জায়গা আছে দেখাতে চাই। কি? আমি না বলতে পারিনি। আমরা গিয়েছিলাম শহরের এক পুরনো হেরিটেজ হোটেলে, যেখানে খুব বেশি কেউ আসে না। সেখানে একটা শুনশান চায়ের ঘর, যার পাশেই একটা ছোট লাউঞ্জ রুম। তিনি বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, কারণ এখানে কেউ আসে না, আর আমি চাই তুমি এখানে আমার সাথে একা থাকো। আমি চুপ করে রইলাম। সে আমার হাত ধরল, প্রথমবার পাবলিক প্লেসে এতটা সাহস নিয়ে। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু চাওয়া। লাউঞ্জে বসে কিছুক্ষণ গল্প করলাম। আমার শাড়ির আঁচল থেকে যখন তার আঙুল আমার আঙুলে লেপটে এলো, তখন আমার শরীর একবার কেঁপে উঠল। তুমি কাঁপছ? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি বললাম, এই অনুভবটা আগে কখনো আসেনি। সে আমার খুব কাছে এসে দাঁড়াল, তার হাতে আমার মুখ, চোখে চোখ রেখে বলল, তুমি জানো, আমি প্রতিদিন রাত জেগে তোমার মেসেজগুলোর অপেক্ষায় থাকি। আমি চাই এই সম্পর্ক শুধু গোপন না, গভীরও হোক। আমি কিছু বলিনি, শুধু চোখ বন্ধ করলাম। তার ঠোঁট আমার কপালে ছুঁয়ে গেল, তারপর ধীরে গালে ঘাড়ে নামতে লাগল। প্রতিটি চুম্বনে ছিল এক অদ্ভুত নির্ভরতা, যেন সে বলছে, তুমি নিরাপদ আমার মাঝে। কি সে আমার হাত কোমরে নামিয়ে আনে, ধীরে আমাকে নিজের দিকে টেনে নেয়। আমি নিজের শরীরের স্পন্দন বুঝতে পারছিলাম না, গলা শুকিয়ে গিয়েছিল। এক চুল দূরত্বে আমাদের মুখ নিঃশ্বাস গলে এক হয়ে যাচ্ছে। তারপর এক দীর্ঘ চুম্বন, চোখ বন্ধ, সব শব্দ নিঃশেষ, শুধু শরীরের উত্তাপ ও আবেগ আমাদের জড়িয়ে রাখে। আমরা জানি এ সম্পর্ক দিনের আলোয় প্রকাশিত হওয়ার মতো নয়, তবুও প্রতি মুহূর্তে আমরা একে অপরের ছায়া হয়ে রই। সে বলল, তুমি আমার অধিকার না হয়েও আমার সবচেয়ে আপন খু। হোটেলের রুমটা ছোট হলেও আরামদায়ক। জানালার পাশে টেবিলে রাখা ছিল 2 কাপ গরম কফি। বাইরে মৃদু বৃষ্টি হচ্ছিল। জানালার কাছে পানির ফোঁটাগুলো নেমে আসছিল ধীরে ধীরে, ঠিক যেমন করে আমাদের ভেতরের দ্বিধা ভিজে যাচ্ছিল। ইত্তির টেবিল থেকে উঠে এলো আমার দিকে। তার চোখে ছিল না কোনো তারা, ছিল শুধু এক ধরনের গভীর প্রশান্তি। আজকের রাতটা, সে বলল ধীরে, শুধু আমাদের জন্য। আমি চুপ করেছিলাম, তার চোখে চোখ রেখে নিজের সমস্ত অনিশ্চয়তা ভুলে গিয়েছিলাম। সে আমার হাত ধরল ধীরে, কাছে টেনে আনল। তার স্পর্শটা ছিল শান্তির। আমার কাঁধে হাত রেখে সে মাথা নিচু করল, কপালে হালকা একটা চুম্মু দিল, তারপর গালে, তারপর গলায়। প্রতিটি ছোঁয়া যেন বলে দিচ্ছিল, আমি আছি, আমি তোমার। ও আমরা পাশাপাশি বসেছিলাম বিছানায়। শব্দহীন এক আরাম ছড়িয়েছিল ঘরে। তার হাত আমার পিঠে নামল, ধীরে ধীরে, আবেগে ভরা। আমি অনুভব করলাম আমার শরীর নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। তার হাত কোমরের চারপাশে আবৃত করে ফেলল। আমাকে সে ফিসফিস করে বলল, তুমি জানো, তোমাকে ছুতে গিয়ে আমার মনে হয় আমি নিজেকেই খুঁজে পাচ্ছি। ও আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। আমি শুধু মাথা রাখলাম তার বুকে। হৃদয়ের স্পন্দনে যেন সুর বেজে চলেছিল। আমাদের গোপন সম্পর্কের রাত গভীর হচ্ছিল। আমরা পাশাপাশি শুয়ে রইলাম, কেউ কিছু বলছিল না। সে আমার চুলে আঙুল চালিয়ে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে কেবল অনুভব করছিলাম তার স্পর্শ। তার ঠোঁট আমার কপাল ছুঁয়ে বলল, এই রাত যদি কোনোদিন ফুরোয় না। আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম দীর্ঘক্ষণ, শব্দহীন। প্রশ্নহীন ভয়ই এই সম্পর্ক হয়তো দিনের আলোতে বাঁচে না, কিন্তু সেই রাতে আলোর বাইরে চুপচাপ বিছানায় জড়িয়ে আমরা ছিলাম। শুধু আমরা। রাতটা যেন শেষ হচ্ছিল না। জানালার ওপারে বৃষ্টির শব্দ মিশে যাচ্ছিল আমাদের নিঃশ্বাসে। ঘরের আলো ছিল নরম, যেন আলো নয়, ছায়া আমাদের। জড়িয়েছিল আমরা। পাশাপাশি শুয়েছিলাম, কিন্তু মাঝখানে আর কোনো দূরত্ব ছিল না। ভিত্তিক আমার কাঁধে মুখ রেখে বলল, তুমি জানো, অনেক দিন পর আমি কোনো মানুষকে শুধু ছুঁয়ে থেকে শান্তি পাচ্ছি।
তোমার শরীরের উষ্ণতায় আমার সমস্ত ক্লান্তি গলে যাচ্ছে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু ওর বুকের ওপর হাত রাখলাম। ধীরে বুঝে না বুঝে তার আঙ্গুল আমার পিঠে নেমে এলো। হালকা ছোঁয়ায় যেন শব্দহীন ভাষা বলছিল, তুমি আছো, আমি আছি, এখন কেবল আমাদের সময়। কি আমরা একে অপরকে গভীরভাবে অনুভব করছিলাম? চোখের স্পর্শে, ঠোঁটের নির্বতায়, আঙ্গুলের ধীরে চলায়। হিত্তিক বলল, আমি আজ শুধু তোমাকে অনুভব করতে চাই। সময়, ঘড়ি, সমাজ কিছু না ভেবে এই বিছানায়, এই আলোয়, এই মুহূর্তে তুমি কেবল তুমি আর আমি কেবল। তোমার ও আমি ধীরে তার মুখের কাছে এগিয়ে গিয়ে চোখে চোখ রাখলাম। আমাদের চুম্বন এবার ধীরে হলেও দীর্ঘ ছিল, একটা না গভীর স্পন্দনে পরিপূর্ণ। তার হাত আমার গলা ছুঁয়ে নিচে নামছিল, ধীরে কোমরের চারপাশে জড়িয়ে ধরছিল। আমি একবার শ্বাস ফেললাম, হালকা, কিন্তু গা, শরীর আর মন যেন একসাথে কথা বলছিল। আমরা শুয়েছিলাম অনেকক্ষণ, কখনো কথা বলছিলাম, কখনো শুধু চোখে চোখ রেখে নিঃশব্দে বোঝাচ্ছিলাম এই সম্পর্কটা কেবল শরীরের নয়, আত্মারও রাত বাড়ছিল। আমরা একে অপরের গায়ে মাথা রেখে গল্প করছিলাম। কে কাকে প্রথম পছন্দ করেছিল, কে কিভাবে চোখে চোখ রেখেছিল, অফিসে কে কতবার বলতে চেয়েও থেমে গিয়েছিল। ঋত্বিক বলল, তুমি জানো, আমি যখন তোমাকে দেখি কাজ করতে, তোমার কপালের ছোট ভাঁজগুলো, তোমার ঠোঁট কামড়ে ভাবা ভাবাটা, তখন থেকেই আমি তোমার প্রেমে পড়েছি। আজ এই শুয়ে থাকা তারই পূর্ণতা ঘোপ। আমি একটু হেসে বললাম, আর আমি প্রতিবার তোমার কেবিনে ঢোকার আগে আয়নায় মুখ দেখে নিতাম। জানতাম তুমি দেখছ। খুতার পর আমরা আবার চুপ হয়ে গেলাম। হাত ধরাধরি, স্পর্শ, কাঁধে মাথা, সব মিলিয়ে রাতটা হয়ে উঠেছিল নিঃশব্দ, অর্থ সবচেয়ে উচ্চস্বরে বলা ভালোবাসার ভাষা। সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। আমরা এখনও পাশাপাশি শুয়ে, কিন্তু চুপ। গতরাতের সমস্ত ছোঁয়া, সমস্ত চুম্বন, সমস্ত আবেগ যেন এখন এক গভীর নীরবতায় গলে আছে। ইত্তিকা আমার হাত ধরেই বলল, তুমি কি ভাবছ? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ভবিষ্যতের চিন্তা ভাবনা। এই সম্পর্কের আমাদের উইশে ধীরে উঠে বসল। আমি তার চোখে দেখলাম একরাশ ভ্রুক্ষেপ, কিন্তু ভয় নয়। আমাদের সম্পর্কটা এখন শুধু একান্ত মুহূর্তে সীমাবদ্ধ নেই। আমি বললাম, আমি ভাবছি যদি এই ভালোবাসা থেকে নতুন জীবন তৈরি হয়। কৃত্তিক গভীরভাবে তাকিয়ে রইল। তুমি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবছ। আমি মাথা নিচু করলাম, হ্যাঁ। কল্পনায় যদি একদিন একটা ছোট্ট প্রাণ আসে, সে আমাদের ভালোবাসা থেকে। একটা শিশুর নিঃশ্বাস, যার চোখে আমাদের ছায়া থাকবে, যার হাসিতে আমাদের গল্প। কৃত্তিক চুপ করে রইল কিছুক্ষণ, তারপর আমার কাঁধে হাত রাখল। আমি কখনো ভাবিনি আমি বাবা হতে চাই, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে যদি তোমার গর্ভে সেই প্রাণ আসে, তাহলে সেটা হবে আমার জীবনের সবচেয়ে সত্য অনুভব। আমার চোখ ছলছল করে উঠেছিল। তবে সমাজ, পরিবার, অফিস, সে গভীরভাবে বলল, সব ঠিক হয়ে যাবে যদি তুমি প্রস্তুত থাকো, যদি আমরা একসাথে থাকি। আমি আর তোমার জন্য পেছনে ফিরে তাকাবো না। গিয়ে আমরা হাত ধরাধরি করে জানালার দিকে তাকিয়ে রইলাম। ভোরের আলোয় যেন একটা নতুন জীবন আমাদের সামনে খুলে দিচ্ছিল, এক অদেখা রাস্তা। সে বলল, তুমি মা হতে পারো। এই ভাবনায় আমার মনে এক শান্তি এনে দিয়েছে। আমি চাই আমাদের ভালোবাসা শুধু স্মৃতি না, রক্তমাংসের বাস্তব হয়ে উঠুক। একটা ছোট্ট প্রাণ হোক আমাদের ভবিষ্যতের শুরু। কি আমরা চুপ করেছিলাম কিছুক্ষণ, কেবল হৃদয়ের ধ্বনি শুনছিলাম। সেদিন সন্ধ্যার পর থেকেই আমার ভেতরটা অস্থির লাগছিল, জানি না কেন, কিন্তু হৃদয় বলছিল আজকের রাতটা আর 5টা রাতের মতো হবে না। ইত্তিকা আমাকে বলেছিল, আজ কিছু বলার নেই, শুধু অনুভব করার। উলের ঘরটা ছিল নীরব, পরিচিত, কিন্তু আমাদের মধ্যে যেন নতুন এক মানসিক বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। পূর্বের চেনা আবেগের বাইরে আমরা পাশাপাশি বসেছিলাম। কথাবার্তার চেয়ে চোখে চোখে অনুভব হচ্ছিল অনেক বেশি কিছু। সে আমার মুখ ছুঁয়ে বলল, আজ আমি তোমায় শুধু ছোব না, আমি চাই তুমি আমার ভবিষ্যৎ বয়ে নাও। এই কথাটা আমার শরীরের ভেতরে কাঁপন তুলে দিয়েছিল। সে আমার কপালে, চোখে, গালে চুম্বন করছিল। ধীরে ধীরে তার হাত আমার কোমর ঘিরে শক্ত করে ধরল।
কিন্তু তাতে ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল শুধু এক গভীর চাওয়া রাতটা। নিঃশব্দে কেটে গেল, চুম্বন ছোঁয়া নিঃশ্বাস, সব মিলিয়ে এক নীরব ভালোবাসার বাঁধরে আমরা দুজন একে অপরের বাহুর মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙতেই মনে হচ্ছিল কিছু একটা পরিবর্তন হয়েছে। আমার শরীর যেন অন্যরকম লাগছিল, বুকটা ভারী, মনটা আলোয় ভরা। দিন যায়, আরও কিছুদিন পর পেটে হালকা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব। একদিন সাহস করে টেস্ট করালাম। রিপোর্ট হাতে পেয়ে আমি স্তব্ধ। পজিটিভ, আমি মা হতে চলেছি। আমার চোখে জল চলে এলো, ভয়ের নয়, বিস্ময়ের নয়। এ এক গা ভালোবাসার ফল। আমি একা জানালার পাশে দাঁড়িয়েছিলাম। কিছু বলার ছিল না, শুধু হাতটা নিজের পেটে রাখলাম, যেখানে একটি ক্ষুদ্র প্রাণ নিঃশব্দে গড়ে উঠছে। ইত্তিকে ফোন করলাম, গলা কাঁপছিল। তুমি বাবা হতে চলেছ। ওপাশ থেকে সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমার জীবন এমাত্র বদলে গেল। তুমি কেমন অনুভব করছ? আমি বললাম, ভালোবাসা এখন আর কেবল শরীর জুড়ে নেই, আমার শরীরের ভেতরেও বাড়ছে। তো বন্ধুরা, এরকম আবেগময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এমন আরও বাস্তব ও হৃদয় ছোঁয়া গল্প নিয়ে ফিরে আসব। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি দেবরকে নিয়ে। স্বামী বাড়িতে ছিল, আর তো চলো বন্ধুরা গল্পটি শুরু করি। আমি তিশা, বয়স 25 পেরোল। কিছুদিন হলো বিয়ের পর সংসার শুরু করেছিলাম এক শান্ত শহরে। স্বামী অরুণ চাকরি সূত্রে বিদেশে রয়েছে। প্রথম প্রথম ওর না থাকাটা কষ্ট দিত, পরে একটা নীরব অভ্যস্ততা তৈরি হলো। ঘরটা ছিল গোছানো, কিন্তু মনটা যেন এলোমেলো। এই একাকিত্বের ভেতরে হঠাৎ একদিন আমার স্বামীর ছোট ভাই অয়েন কলকাতা থেকে এলো, লম্বা ছুটি নিয়ে, পড়াশোনার বিরতি। প্রথম দিন যখন দরজায় বেল দিল, তখন বোধহয় দুপুর 2টা। ঘুম ভাঙা চোখে দরজা খুলে ওকে দেখে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। ভাবি, চিনতে পারলে না? অয়েন, তোকে তো ছেলেবেলায় দেখেছিলাম, এত বড় হয়ে গেছিস। ওর চোখে ছিল একরকম নরম দৃষ্টি। আমি হাসলাম। ও ঘরে ঢুকল। সেই শুরু। প্রতিদিন দুপুরে রান্নাঘরে এর কথা হতো। ছাদে শুকনো কাপড় তুলতে তুলতে একসাথে গল্প হতো। আমার একঘেয়ে দিনগুলোতে যেন একটা নতুন রং মিশে গেল অয়েনের উপস্থিতিতে। কখনো ও আমাকে জিজ্ঞেস করত, ভাবি আপনি একা ভয় পান না? আমি হেসে বলতাম, ভয় পাওয়ার চেয়ে অনেক বেশি সময় যে ভাবনারও। আর ঠিক তখন ওর চোখে কিছু একটা জেন ঝলক মেরে যেত, যা আমি বুঝতাম কিন্তু কিছু বলতাম না। অয়েন এই বাড়িতে আসার পর কেমন যেন সময়ের গতিটা বদলে গেছে। সকালবেলা ও রান্নাঘরের পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করত, ভাবি আজ কি রান্না হচ্ছে? তোর প্রিয় জিনিসই আলু পোস্ত আর বেগুন ভাজাগু। আপনার হাতে রান্না মানেই তো বিশেষ কিছু। আমি হেসে ফেলতাম, কিন্তু জানালা দিয়ে যখন আলো এসে পড়ত ওর মুখে, ওর সেই প্রশংসার ভঙ্গিটা আর সাধারণ মনে হতো না। আমরা একসাথে ছাদে বসে চা খেতাম। কখনো সন্ধ্যার পর লাইট চলে গেলে আমি বারান্দায় বসতাম অন্ধকারের মধ্যে একটু শ্বাস নেওয়ার জন্য। তখন অয়েন এসে পাশে বসে পড়ত। আপনার স্বামী আপনাকে খুব মিস করে না? হ্যাঁ, কিন্তু মনের মধ্যে একটা শূন্যতা থেকে যায় জানিস, যেটা চিঠিতে বোঝানো যায় না। গিয়ে ওর চোখে তখন একরকম মায়া ভেসে উঠত। আমার খেয়াল হতো ও মাঝে মাঝে কিছু বলতে গিয়ে থেমে যায়। আমি কিছু জিজ্ঞেস করতাম না, কিন্তু ওর নীরবতায় অনেক কথা বলে দিত। একদিন রাতে আমি বারান্দায় বসে থাকতাম। নিচে রাস্তার আলো, দূরে ট্রেনের আওয়াজ, আর পেছনে অয়েনের ধীরে ধীরে এগিয়ে আসা পায়ের শব্দ। ভাবি, আপনি যদি চাইতেন এই একাকিত্বটা একটু ভাগ করে নিতে, তাহলে হয়তো। আমি ঘুরে তাকালাম। ওর চোখে একটা দায়িত্ব, আবার একটা অচেনা গভীরতা। আমি চুপচাপ উঠে চলে এলাম, কিন্তু সেদিন ঘুম এলো না। ওর কথাগুলো কানে বাজতে থাকল। আপনি যদি চাইতেন, ওই সেই রাতের পর আমাদের মাঝখানে যেন অদৃশ্য একটা সেতু তৈরি হয়ে গেল। কোনো কথা না বলেও অনেক কিছু বুঝে নেওয়া শুরু করলাম আমরা। অয়না এখন আর কি ভাবি বলে ডাকতেও একটু থেমে যায়। আপনি কি বা কখনো শুধু নাম ধরে ডাকে। আমি বিরক্ত হই না, বরং অবাক হই নিজের অনুভব দেখে। এক দুপুরে সবাই ঘুমিয়ে আমি বই পড়ছিলাম বারান্দায়। হঠাৎ অয়ন এসে বলল, আপনার পাশে একটু বসতে পারি? আমি মাথা নাড়লাম।
ওর কাঁধ আমার কাছাকাছি। আমি পাতায় চোখ রাখলেও মনটা অন্য জায়গা ছিল। আপনি কি কখনো এমন কাউকে পেয়েছেন যার সামনে কিছু না বললেও সব বলা হয়ে যায়? আমি চোখ তুলে তাকালাম। ওর দৃষ্টি নরম, গভীর, অভিমান মেশানো। হয়তো, তবে সেটা একসময় ছিল। এখনকার মতো নয় অঘু। আমরা চুপচাপ বসে রইলাম। মাঝে মাঝে চোখে চোখ পড়ছে, আবার সরে যাচ্ছে। তবু সেই নীরবতা, যেটা শব্দ ছাড়াই অনেক কিছু বলে দিচ্ছে। সন্ধ্যায় অয়েন কিচেনে এসে দাঁড়াল। আমি চা করছিলাম। ও চুপ করে পেছনে দাঁড়িয়ে রইল। আজ কিছু বলছো না? সব কথা কি প্রতিদিন বলা যায়? আমার হাত থেমে গেল কিছুক্ষণ। বুঝলাম, আমরা দুজনেই এক সীমার ধারে এসে দাঁড়িয়েছি। পা বাড়ালেই সম্পর্কের গতি বদলে যাবে। কিন্তু কে আগে বাড়াবে পা? বাড়িতে সবাই বাইরে গিয়েছিল, কেউ বাজারে, কেউ আত্মীয়ের বাড়ি। আমি একা ছিলাম দুপুরে। দরজার বেল বেজে উঠল। আমি খুলতেই অয়েন দাঁড়িয়ে। আমি ভাবছিলাম, আপনি একা থাকতে পারেন না, তাই চলে এলাম গো। আমি অবাক হয়ে একটু হাসলাম। তোমার কি মনে হয় আমি একা থাকতে পারি না? পারেন, কিন্তু আমি চাই না আপনি একা থাকুন। ওর চোখে সেই নির্ভেজাল আন্তরিকতা ছিল। আমি আর কিছু বললাম না। ওকে ভেতরে আসতে দিলাম। আমরা দুজনে সোফায় বসে রইলাম কিছুক্ষণ। টিভিতে চোখ রাখলাম, কিন্তু কারোর মন সেখানে ছিল না। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন, অথচ বলা হয়ে ওঠেনি? অয়েনের প্রশ্নে আমি চমকে উঠলাম। গো, হয়তো, কিন্তু তখন সেটা বোঝার বয়স ছিল না। গিয়েও ধীরে ধীরে পাশে এগিয়ে এলো, খুব স্বাভাবিকভাবে। আমার হাতে হাত রাখো। আমারও এমনই একজন আছে, যার সামনে দাঁড়িয়ে আমি বারবার সব বলতে গিয়ে থেমে যাই। ওই আমার চোখে চোখ রাখো। সে আমি আর কথা বললাম না। ওর হাতটা ছাড়িয়ে নিইনি, বরং আলতোভাবে নিজের হাতটা রাখলাম ওর হাতের উপর। ঘরের বাতাসে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাইরের পাখির ডাক আর ঘড়ির টিকটিক ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। এই নীরব মুহূর্তেই অনেক কথা বলে ফেল দুজন। তার পরের কয়েকটা দিন যেন অন্যরকম কেটেছে। অয়েন প্রায় প্রতিদিনই দুপুরবেলা কিছু না কিছু অজুহাতে চলে আসত, কখনো বই আনতে, কখনো কেবল গল্প করতে। আমি জানতাম এটা নিচু অজুহাত নয়। আমার ভেতরেও কিছু একটা বদলাচ্ছিল। ওর প্রতিটি উপস্থিতি, ওর সহজ হাসি, ওর মৃদু স্পর্শ, সব যেন একটা অনুচ্চারিত চুম্বকের মতো আমাকে টেনে নিচ্ছিল। একদিন বিকেলে জানালার পাশে বসে চা খাচ্ছিলাম। অয়েন এসে আমার পাশে বসল, হাতে ওর ক্যামেরা। আপনি জানেন, আলো যখন এভাবে মুখে পড়ে তখন মানুষকে অনেক বেশি সুন্দর লাগে। আমি একটু হেসে তাকালাম। ও ক্যামেরা তুলে আমার ছবি তুলল। এই ছবিগুলো শুধু আমার জন্য, কোথাও শেয়ার করব না। আপনি জানেন, আমার অনুভবগুলো কেবল আপনার জন্য। আমি কিছু বলিনি, শুধু তাকিয়েছিলাম ওর চোখে। তখন আর কোনো দুষ্টুমি ছিল না, ছিল এক গভীর ভালোবাসা, এক নির্ভরতা। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা কেউই কিছু বলার প্রয়োজন বোধ করছি না। আমাদের মাঝের নীরবতায় জেন হয়ে উঠেছিল সবচেয়ে বড় ভাষা। তখন হঠাৎ একটা প্রশ্ন করলাম আমি, তুমি জানো তো এ সম্পর্কের কোনো নাম নেই? অয়েন মৃদু মাথা নাড়ো। জানি, কিন্তু অনুভবের তো সবসময় নাম লাগে না, তাই না? আমাদের চারপাশে তখন সন্ধ্যার আবছা আলো, বাইরের পাখিরা নীরে ফিরছে, কিন্তু আমাদের হৃদয় দুটো জিন ধীরে ধীরে একে অপরের ঠিকানা খুঁজে পাচ্ছে। দিন গড়িয়ে যাচ্ছে। প্রতিদিন দুপুরের আলোয়, বিকেলের হাওয়ায়, সন্ধ্যার নীরবতায় আমি আর অয়েন একে অপরের উপস্থিতি অনুভব করতাম। কোনো দায় ছিল না, কোনো দাবি ছিল না, ছিল কেবল নীরব এক বোঝাপড়া। একদিন বিকেলে রান্নাঘরে বসে আমি চা বানাচ্ছিলাম। পেছন থেকে অয়েন এসে ধীরে ধীরে একটা কাপ হাতে নিয়ে বলল, উচা তো আগের মতোই, কিন্তু আপনি দিনে দিনে অনেক কিছু পাল্টে ফেলছেন জানেন। আমি একটু হেসে বললাম, সবকিছুই কি আমি পাল্টাচ্ছি, নাকি তুমি আমাকে নতুন করে চিনতে শিখছ? ও কিছু বলল না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকল। ওর চোখে একটা অদ্ভুত ধরনের স্থিরতা ছিল, যেন কিছু না বললেও বুঝে ফেলছে আমার মনের গভীর কথাগুলো। সে রাতে চাঁদের আলোয় ছাদে বসেছিলাম আমরা দুজন। শব্দহীন পরিবেশ, হাওয়ার মধ্যে ছিল একরকম ঘন ভালোবাসা। অয়না আমার দিকে তাকিয়ে বলল, আমি কোনো কিছু চাই না, কেবল এই মুহূর্তগুলোকে মনে রাখতে চাই। যেমন তুমি আছো ঠিক সেভাবে গো। আমি ওর কাঁধে মাথা রাখলাম। আর কিছু বলিনি, কারণ তখন কোনো কথা আর প্রয়োজন ছিল না।
আমরা জানতাম এই সম্পর্ক কোনো নাম দাবি করে না। সমাজের চোখে যাক, উনার হৃদয়ের গভীরে সেটা সত্যি হয়ে যায় অনেক সময়। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তার গভীরতা ছিল একান্ত, এবং সেটাই আমাদের কাছে যথেষ্ট ছিল। চুপচাপ নিঃশব্দে একে অপরকে ভালোবেসে আমরা মেনে নিয়েছিলাম ভালোবাসা সবসময় থাকতে হয় না, শুধু অনুভব করলেই চলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।